এদিকে আসছে নতুন চমক, ব্যালটে থাকছে নৌকা। অন্তর্বর্তী সরকারের বিদায় সন্নিকটে তত্ত্বাবধায়ক সরকার অধীনে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নোটিশ, নির্বাচনের আগে ঢাকায় আসবে শেখ হাসিনা। এদিকে নির্বাচন হয়ে গেলেও নতুন এমপিদের শপথ পড়ানোর কেউ নেই, চরম বিপাকে ইউনূস সরকার। কয়েকদিনের মধ্যেই হাসিনা সহ আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা দেশে আসতে শুরু করবে। আওয়ামী লীগ দেশে ফিরতে প্রস্তুত বলছে গার্ডিয়ান পত্রিকা। এদিকে আওয়ামী লীগকে ফেরাতে হঠাৎ উঠে পড়ে লেগেছে পশ্চিমা বিশ্ব। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানবে না পশ্চিমা বিশ্ব সব জানিয়ে দিয়েছে তারা। এদিকে সবকিছু বুঝতে পেরে ভোটের আগেই পালাতে শুরু করেছে উপদেষ্টারা। বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে এক চাঞ্চল্যকর দাবি ঘুরে বেড়াচ্ছে। রাজনৈতিক ও কূটনৈতিক সূত্রের বরাতে বলা হচ্ছে, নির্বাচনের আগেই শেখ হাসিনা ঢাকায় ফেরার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হুঁশিয়ারিমূলক চিঠি পাঠানো হয়েছে। এদিকে এবার দিল্লি থেকে শেখ হাসিনার বিরাট চমক, লড়াইয়ের ময়দানে তুরুপে তাস পুত্র জয়। দর্শক খেয়াল করছেন, কয়েকদিন পরে নির্বাচন, 12 তারিখে, ধরেন 13 তারিখে রেজাল্ট পেয়ে গেলাম, 14 তারিখ বা 15 তারিখে এই নবনির্বাচিত এমপিদের শপথ কে পড়াবে? শপথ পড়ানোর লোক আছে? লোক নেই। এদিকে আওয়ামী লীগের খেলা শুরু হচ্ছে ভোটের মাঠেই। দ্বিগুণ শক্তিতে মাঠে নামছে আওয়ামী লীগ। শেষ মুহূর্তে নাটক, ডক্টর ইউনূসের কাছে যুক্তরাষ্ট্রের বার্তায় নির্বাচন বাতিল হচ্ছে। এখন বাংলার জনতার কাছে মনে হচ্ছে 12 ফেব্রুয়ারি নির্বাচনটি হবে না, কেননা নৌকা যখন থাকছে না, ভোট কেন্দ্রে যাবে না, প্রথম থেকেই বলে আসছে আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে তার নেতাকর্মীরাও বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে ডক্টর ইউনূসের পতনের মধ্য দিয়ে। এই প্রত্যয় নিয়ে তারা মাঠে নেমেছে। অবৈধ পাতানোর নির্বাচন বাতিলের দাবিতেই সারা দেশে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মীরা রাজপথ দখল করেছে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বন্ধ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোটের আগেই আওয়ামী লীগের শেষ খেলা শুরু। একদিকে বাংলাদেশে ভোটের আমেজ, অপরদিকে শেখ হাসিনার দিল্লি থেকে বার্তা। এবার আওয়ামী লীগের এই রাজনীতি নতুন করে কাজে লাগাতে মাঠে নেমেছে নেতাকর্মীরা, কেননা নির্বাচনের আগেই আওয়ামী লীগকে ফেরাতে ভারত ও যুক্তরাষ্ট্র একজোট হয়েছে। আওয়ামী লীগের আশা কি এই যে বর্তমান বিদ্যমান বাংলাদেশের যে পুলিশ আছে, পুলিশ কি ঠেকাতে পারবে? আজকেই সেনাবাহিনী উঠে যাক, কালকেই আওয়ামী লীগ দেখবেন ধনসে মাঠে নেমে গেছে। এবং সেই সময়টা আসছে আগামী মার্চ মাস থেকে। একদম মার্চ দিয়ে বলছি যে আগামী মার্চ মাস থেকে আওয়ামী লীগ ফেরা শুরু করবে। এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত আমেরিকার ডিল ফাইনাল। ভোটের আগে দেশে ফিরছে শেখ হাসিনা, অবশেষে বন্ধ হচ্ছে 12 ফেব্রুয়ারি নির্বাচন। বিশ্বাস করেন যে শেখ হাসিনা যখন ফিরবেন তখন তিনি একজন হিরো হিসাবে, একজন নায়ক হিসাবেই ফিরবেন। এদিকে এবার দিল্লি থেকে শেখ হাসিনার বিরাট চমক, লড়াইয়ের ময়দানে তুরুপে তাস পুত্র জয়। রাজনীতিতে অভিজ্ঞরা সময় বুঝে মুখ খোলেন, সময় বুঝে আস্তিনের নিচে লুকিয়ে রাখা ট্রাম্প কার্ড বের করে খেলা ঘুরিয়ে দেন। কখন কি বিষয় বললে সমর্থক থেকে শুরু করে আম আদমির মন জয় করা যাবে, সেটা একমাত্র তারাই উপলব্ধি করতে পারেন। যারা রাজনীতির ময়দানে দীর্ঘদিন ব্যাটিং করে গিয়েছেন, তাদের বক্তব্য প্রতিপক্ষের পিঠ দেওয়ালে ঠেকিয়ে দেয়। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে প্রত্যাঘাত করার আর কোনো সুযোগ থাকে না। এই গৌরব চন্দ্রিকা হাসিনাকে নিয়েই। দেশ ছাড়ার পর থেকে তিনি দিল্লিতে রয়েছেন। সেখান থেকে তিনি তার দলীয় কর্মীদের একের পর এক নির্দেশ দিয়ে গিয়েছেন, আর সেই সব নির্দেশে তদারকি সরকার প্রধান পড়েছেন মহা ফাপড়ে। সর্বশেষ হাসিনার বক্তব্যে শোনা গিয়েছে দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাব আয়োজিত এক সমাবেশেই দিয়েছেন অডিও বার্তা। সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক এই অনুষ্ঠানে তদারকি সরকার প্রধানকে বাক্যবাণে বিঁধেছেন। তিনি উপস্থিত না থাকলেও তার ভাষণ ছিল কঠোর, আবেগপ্রবণ ও আক্রমণাত্মক। তিনি বারবার মোহাম্মদ ইউনূসকে খুনি, ফ্যাসিস্ট, সুদখোর, ক্ষমতালোভী, বিশ্বাসঘাতক বলে আখ্যা দিয়েছেন। ভাষণ শুরু করেন এই বলে যে আজ বাংলাদেশে ভয়াবহ খাদের কিনারে দাঁড়িয়ে। ভাষণের এর পর্যায়ে তিনি সংকট উত্তরণের 5 দফা দাবি তুলে ধরেন। সেই 5 দফা দাবি হলো: 1. অবৈধ ইউনূস প্রশাসনের অপসারণ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সুনিশ্চিত করা। 2. সহিংসতা এবং আইনহীনতার অবসান। 3. সংখ্যালঘু, নারী ও দুর্বল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা। 4. রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা ও বিচার কার্যে হয়রানি বন্ধ করা। এবং 5. জাতিসংঘের মাধ্যমে সাম্প্রতিক ঘটনাবলী নিরপেক্ষ তদন্ত। সমর্থকদের উদ্দেশ্যে
শেষে তার বার্তা, আন্তর্জাতিক সম্প্রদায় আপনাদের সঙ্গে আছে। হাসিনার এই বার্তায় মেজাজ হারিয়েছেন তদারকি সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সরকারের তরফে দেওয়া হয়েছে কড়া প্রতিক্রিয়া। তদারকি সরকারের বক্তব্য, হাসিনাকে বলার অনুমতি দেওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশে একটা অস্থির পরিবেশ তৈরির প্রচেষ্টা হচ্ছে। তদারকি সরকার চাইছে আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণ হোক, কিন্তু দিল্লি সেটা চায় না, চাইছেন না শেখ হাসিনা। তাই বারে বারে তাকে বলার জন্য ছাড়পত্র দেওয়া হচ্ছে। সকলে প্রায় নিশ্চিত ছিলেন তদারকি সরকারের বিরুদ্ধে তার রাজনৈতিক খেলায় আপাতত কিছুদিনের জন্য ইতি টানবেন। ভোট মিটে গেলে হয়তো তিনি নতুন কোনো কৌশল নেবেন। কিন্তু রাজনীতিতে পোড় খাওয়া নেতাদের পরবর্তী পদক্ষেপ কী হবে তা অনুমান করা বেশ মুশকিল। শেখ হাসিনা তার অন্যতম উদাহরণ। এবার তিনি মাঠে নামালেন পুত্র জয়কে। কলকাতা বইমেলায় একটি আলোচনা সভার আয়োজন করা হয়। দীপ হালদার, জয়দীপ মজুমদার, শহীদুল হাসান খোকনের লেখা ইনশাআল্লাহ বাংলাদেশ বই প্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সেই আলোচনা সভায় ভার্চুয়ালি যোগদান করেন হাসিনা পুত্রের সজীব প্রভাতে জয়। কি বলেছেন জয়? কোটা আন্দোলন সম্পর্কে জয়ের মন্তব্য, কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি ছিল ন্যায্য, তবে আওয়ামী লীগ সরকার বহু আগেই কোটা সরিয়ে দিয়েছিল। পরে আদালতের নির্দেশে তা আবার ফেরাতে হয়। জয়ের কথায় তার দল বিষয়টি আদালতের ওপর ছেড়ে দেয়। আর এই সিদ্ধান্ত যে তার সরকারের এক ধরনের ব্যর্থতা, সেটা জয় এক বাক্যে স্বীকার করে নিয়েছেন। কোটা আন্দোলন পরবর্তীকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বদলে যায়। আর সেই আন্দোলনের জেরে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। বঙ্গবন্ধু কন্যার মতে সুপরিকল্পিতভাবে তার সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ ওঠে এই আন্দোলনকে দমন করতে মরিয়া হয়ে ওঠে হাসিনা সরকার। তা নিয়ে অতীতে বিভিন্ন সময়ে প্রশ্ন ওঠে। কলকাতা গ্রন্থমেলায় আয়োজিত ভার্চুয়াল বক্তৃতায় জয় তা নিয়ে মুখ খোলেন। হাসিনা পুত্র বলেন, আমার মায়ের কথোপকথনের অডিও রেকর্ডিং আদালতে পেশ করা হয়েছে। সেখানে আপনারা শুনতে পারবেন জঙ্গিরা থানায় হামলা করেছে। ওই সময় পরিস্থিতি হিংসাত্মক হয়ে ওঠে। অনেক নিরপরাধ বিক্ষোভকারী এবং সাধারণ জনতা আক্রান্ত হন। প্রতিটি মৃত্যুই দুর্ভাগ্যজনক। তবে এই ক্ষেত্রে তিনি জঙ্গি বলতে তিনি আন্দোলনকারীদের বোঝাচ্ছেন না, তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। কথা বলেছেন নির্বাচনীয়। জয় বলেন, আপনারা জানেন এখন একটা সাধারণ নির্বাচন হতে চলেছে। নির্বাচন নয়, সিলেকশন। মৌলবাদী নয় এমন দলগুলিকে নির্বাচন করা হয়েছে। নির্যাতনের শিকার জাতীয় পার্টি পোস্টাল ব্যালট দিয়ে ভোট বাড়িয়ে নির্বাচন করা হবে। 150-এর বেশি ভোট পাবে না বিএনপি, জামাত 120টি সিট পাবে। আপনি ভোট দিন বা না দিন, এই রেজাল্ট আগে থেকে নিশ্চিত করা হয়েছে। একক ক্ষমতা আসবে না বিএনপি। বাংলাদেশবাসীদের জন্য জয়ের বার্তা, আমার অনুরোধ, আপনারা কেউ ভোট দিতে যাবেন না। বাংলাদেশকে সুরক্ষিত করুন। শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থক নয়, সবার জন্য এই বার্তা। সংবিধান রক্ষা করতে চাইলে এটা করুন। দর্শক খেয়াল করছেন, কয়েকদিন পরে নির্বাচন, 12 তারিখে, ধরেন 13 তারিখে রেজাল্ট পেয়ে গেলাম, 14 তারিখ বা 15 তারিখে এই নবনির্বাচিত এমপিদের শপথ কে পড়াবে? শপথ পড়ানোর লোক আছে? লোক নেই। সংবিধান অনুযায়ী সংসদের সর্বশেষ যে স্পিকার তিনি পড়ান। তো তিনি কে? তিনি হচ্ছেন শিরিন শারমিন চৌধুরী, যিনি ইতিমধ্যে পদত্যাগ করছেন। তার মানে তিনি তার পদে নেই, তিনি শপথ পড়ান। এটাই হচ্ছে রীতি বা এটা সংবিধানের নিয়ম। একটাই শুধু মানে অপশন আছে, সেটা হচ্ছে ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, কিন্তু তিনি এখনো কারাগারে আছেন। আর শিরিন শারমিন চৌধুরী 2রা সেপ্টেম্বর 2024, গত বছর 2রা সেপ্টেম্বর তিনি পদত্যাগ করেন। আর ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এখন কারাগারে আছেন, তিনি এখনো পদত্যাগ করেননি। সংবিধানের 74(6) অনুচ্ছেদ অনুযায়ী নতুন স্পিকার কার্যভার গ্রহণ না করা পর্যন্ত আগের সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার নিজ পদে বহাল আছেন বলে গণ্য হবেন। এই অবস্থায় শপথ পাওয়ানোর জন্য সংসদ সচিবালয় উপযুক্ত ব্যক্তির খোঁজার উদ্যোগ আইনি প্রশ্নের জন্ম দিয়েছে। এখন যেহেতু নতুন ডেপুটি স্পিকার কখনো শপথ পড়াননি, এখন সেটা পড়ানোটা আইনসম্মত কিনা এটা এখন নথি উপস্থাপন করবে সংসদ সচিবালয় আইন মন্ত্রণালয়ের কাছে। তারপরে আইন মন্ত্রণালয় হয়তো সুপ্রিম কোর্টে পাঠাবে, কোর্টের রেফারেন্স নিয়ে শপথ তিনি পড়াবেন। আর যদি তিনি শপথ পড়াতে না পারেন, তিনি যদি কারাগারেই থাকেন, তাহলে বিকল্প কি সেটাও ঠিক করা হবে। তার মানে হচ্ছে নতুন এমপিদের কে শপথ পড়াবেন সেটা এখনো নির্দিষ্ট না। আওয়ামী লীগের আশা কি এই যে বর্তমান বিদ্যমান বাংলাদেশের যে পুলিশ আছে, পুলিশ কি ঠেকাতে পারবে? আজকেই সেনাবাহিনী উঠে যাক, কালকেই আওয়ামী লীগ দেখবেন ধনসে মাঠে নেমে গেছে। এবং সেই সময়টা আসছে আগামী মার্চ মাস থেকে।
একদম মাস দিয়ে বলছি যে আগামী মার্চ মাস থেকে আওয়ামী লীগ ফেরা শুরু করবে, যদি যেভাবে এগুচ্ছে সেভাবে চলতে থাকে। একটা জিনিস মনে রাখবেন যে নির্বাচিত সরকারকে সেনাবাহিনী পাহারা দেবে না, সেনাবাহিনী আজীবন এভাবে মাঠেও থাকবে না। তো কাজেই সেনাবাহিনী উঠে যাওয়ার সাথে সাথে আওয়ামী লীগ ফিরবে। এবং আওয়ামী লীগ এই মুহূর্তে আওয়ামী লীগের নেতা কর্মীরাও হতাশায় ভুগছেন যে আওয়ামী লীগ আদৌ ফিরবে কিনা, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি। আওয়ামী লীগ ফিরবে, অবশ্যই আওয়ামী লীগ ফিরবে, কারণ জনগণের চাহিদা আছে, মানুষের চাহিদা আছে, এই মাটির চাহিদা আছে। এই মাটিতে বারবার স্লোগান উচ্চারিত হচ্ছে যে আমরা আগেই ভালো ছিলাম। সেই আগে ভালো ছিলামটা আজকে রূপকথা হয়ে যাচ্ছে। অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, শিল্প, এই যে জানুয়ারি মাস গেল, প্রতি বছর শিক্ষার্থীদের জন্য বই উৎসব হয়, অভিভাবকরা কি এগুলো খেয়াল করছেন না? আজকে বই উৎসব ইতিহাসে লিখতে হবে। যে অবস্থা দাঁড়িয়েছে, এবছর বই উৎসব হয়নি, গত বছর বই উৎসব হয়নি, আগামী বছর নির্বাচিত সরকারের সময় বই উৎসব হবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। এমন নানা কিছু। আওয়ামী লীগের নেতৃত্বে একটা দেশ এগিয়ে যাচ্ছিল, সেই এগিয়ে যাওয়াটা পিছিয়ে গেছে। শুধু ইউনুসের দোষ দিয়ে তো লাভ নেই। ইউনুসের উপদেষ্টা পরিষদ এবং বিশেষ সহকারী ইউনুস মিলিয়ে 30 জনের দোষ না তো। এখানে যেটা বলা হচ্ছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে দেশের এই অবস্থার জন্য, এই অবস্থার কারণ বিএনপি, জামাত, তারা যদি এতই ভালো হবে ভাই, গত 1.5 বছরে দেশটা তো ভালো করে ফেলতে পারতো। তারা ইউনুস সরকারকে সহযোগিতা করে, তো কোনো সংকট হলে ইউনুস সরকার ডাক দিলেই তারা হাজির হয়ে যায়। আপনি তাহলে কিভাবে ভাবেন যে এই 30 জন লোক পরিবর্তন হয়ে 60 জনের মন্ত্রী পরিষদ গঠিত হবে, দেশ একদম ভালো হয়ে যাবে? দেশ ভালো হবে না। এবং এই পুলিশ, এই আইন শৃঙ্খলা, এই সিস্টেম কোনোভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা উন্নতি করতে পারবে না, অর্থনীতির উন্নতি করতে পারবে না, যার কারণে বাংলাদেশের জনগণ চাইবে যে আওয়ামী লীগ ফিরে আসুক এবং আওয়ামী লীগ ফিরে আসবে। এখন প্রধান বাধা, প্রধান ভয়ের জায়গাটা হচ্ছে সেনাবাহিনী। সেই সেনাবাহিনী উঠে যাবে ফেব্রুয়ারি মাস থেকে। কাজে মার্চ এপ্রিল মাস থেকে আওয়ামী লীগ ফুল ফেজে ফিরবে বলে আমি মনে করি। আপনারাও নিশ্চয়ই একমত হবেন। আওয়ামী লীগ যদি শক্তি সামর্থ্য নিয়ে ফিরে আসে তাহলে ফিরে আসবে, এবং আওয়ামী লীগ বসে থাকবে না। তো আওয়ামী লীগ অবশ্যই ফিরবে। ভিতরে ভিতরে ক্রিয়া প্রতিক্রিয়া হতে হবে। এই মাটির দাবিকে অস্বীকার করতে পারবে না আওয়ামী লীগ। আওয়ামী লীগকে অন্য কারোর সাথে মেলালে হবে না। এই যে অনেকে বলেন যে আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাবে, না, প্রশ্নই আসে না। মুসলিম লীগের প্রেক্ষাপট আর আওয়ামী লীগের প্রেক্ষাপট এক নয়। ঠিক বলেছেন। মুসলিম লীগ ভেঙে আওয়ামী লীগ হয়ে গিয়েছিল, এবং ওই ভাঙা অংশটা মুসলিম লীগের অনেকটা দখল করেছিল, যার কারণে আওয়ামী লীগ আজ পর্যন্ত ভাঙেনি এবং ভাঙবেও না। আওয়ামী লীগের সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় সম্পদ শেখ হাসিনা জানে মারা যাননি 2024-এর অগাস্টে। আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন। তিনি, তার নেতৃত্বে আওয়ামী লীগ ফিরে আসবে। আগামী মার্চ এপ্রিল থেকে আওয়ামী লীগ ফিরে আসবে। মাস বলছি, এইভাবে দিন তারিখ বলে বলি না কখনো। যদি এইভাবে এগোয়, এইভাবে প্রেক্ষাপটটা আগায়, যদি নির্বাচন হয় এবং সেনাবাহিনী যদি ফিরে যায়, আবার যদি নির্বাচন বাধাগ্রস্ত হয়, নির্বাচন না হয়, সেনাবাহিনী আবার ফুল ফেজে চলে আসে, কিংবা সেনা হস্তক্ষেপে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিল, তাহলে হিসেব ভিন্ন হবে। এইভাবে এগুলো আগামী মার্চ এপ্রিলে মাস্ট আওয়ামী লীগ ফিরতে শুরু করবে। ব্রিটেনের শীর্ষস্থানীয় পত্রিকা গার্ডিয়ানের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিবেদক হানা এলিস প্যাটারসন কলকাতা ঘুরে এসে আওয়ামী লীগ সম্পর্কে একটা প্রতিবেদন লিখেছেন, যেখানে তিনি স্পষ্টত বলেছেন যে কলকাতায় বসে, ভারতে বসে আওয়ামী লীগের নেতারা বাংলাদেশের রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হচ্ছেন। তিনি বলছেন তারা সেখানে মূলত বাংলাদেশে ফিরবার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছেন। তারা বাংলাদেশে খুব শিগগিরই ফিরবেন। শুধুমাত্র সে ব্যাপারে আত্মবিশ্বাসী তাই নয়, আওয়ামী লীগের নেতারা আত্মবিশ্বাসী যে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন নায়কের মর্যাদায়। শি উইল স্টিল রিটার্ন অ্যাজ আ হিরো। তিনি নায়কোচিত সম্বর্ধনা পেয়েই বাংলাদেশে ফিরবেন। কলকাতায় গিয়ে হানা এলিস প্যাটারসন দেখা করেছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সঙ্গে। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিমের উদ্ধৃতিও আছে তার এই প্রতিবেদনে। হানা এলিস প্যাটারসন তার প্রতিবেদনটা শুরু করেছেন এভাবে যে যখন আওয়ামী লীগ নেতৃবৃন্দকে অপরাধী এবং পলাতক হিসেবে তাদের নিজ দেশ বাংলাদেশে চিহ্নিত করা হয়, তখন আওয়ামী লীগের এই নেতৃবৃন্দ ভারতে বসে অবাধেই তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন। কলকাতার ফুড কোর্টে ভিড়ের মধ্যে চা নাস্তা খেতে খেতে মূলত কত দ্রুত কিভাবে তারা বাংলাদেশে ফিরতে পারেন এই পরিকল্পনা বা এই ছকে কষছেন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গার্ডিয়ানের এই প্রতিবেদনে প্রথমবারের মতো একটা সংখ্যা পেলাম যে আওয়ামী লীগের কতজন বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহের কতজন নেতা কলকাতাতে এখন বাস করছেন, নির্বাসিত আছেন। গার্ডিয়ান লিখছে অন্তত 600 জন আওয়ামী লীগ নেতা কলকাতায় এখন নির্বাসনে আছেন। গার্ডিয়ান বলছে যে 2024-এর 5ই আগস্ট যখন গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয় এবং ক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যেতে থাকেন এবং শেখ হাসিনাকে তার বাসভবন ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিতে হয়, তখন একদিকে মামলা হামলা, অন্যদিকে ক্ষুব্ধ জনতা আর আক্রমণের ভয়, এই সব মিলিয়ে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদেরকে দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল। এবং কলকাতা সে সময় যেহেতু বাংলাদেশের একেবারে সীমান্তবর্তী শহর, সীমান্ত সংলগ্ন শহর হিসেবে অভিহিত করছে গার্ডিয়ান, সে কারণে সেখানে সবচেয়ে বেশি আওয়ামী লীগের নেতাদেরকে এখন দেখা যাচ্ছে যারা সেখানে আত্মগোপনে আছেন। ভারত
কার্যতই আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জন্য একটা লাইফলাইন হয়ে উঠেছে, জীবন রেখা হয়ে উঠেছে বলে উল্লেখ করছেন গার্ডিয়ানের এই দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিবেদক হানা এলিস প্যাটারসন। তিনি বলছেন, দলীয় এবং সাংগঠনিক কর্মকাণ্ড টিকিয়ে রাখার ক্ষেত্রে ভারতই হয়ে উঠেছে মূল কেন্দ্র। গত বছরের মে মাসে, 24-এর মে মাসে যখন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলো এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে ব্যাপক পরিমাণ মামলা দায়ের করা হলো হত্যাকাণ্ডের অভিযোগে, দুর্নীতি সহ একাধিক অভিযোগে, এবং 12ই ফেব্রুয়ারির নির্বাচনে, মানে আসন্ন নির্বাচনেও আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হবে না, আওয়ামী লীগকে কোনো রকম নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, এই সিদ্ধান্ত নিয়ে ফেলা হলো এবং শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করে মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হলো। তখনও ভারতই সেই কেন্দ্র হয়ে উঠেছে যেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের রাজনৈতিকভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার সম্পূর্ণ পরিকল্পনা করছেন। এখানে গার্ডিয়ান প্রতিবেদক দিল্লি যান নাই, কাজে গার্ডিয়ান প্রতিবেদকের শেখ হাসিনার সাক্ষাৎ প্রার্থনা করেছিলেন কিনা বোঝা যাচ্ছে না। দিল্লিতে কিভাবে কার্যক্রম চলছে সে বিষয়ে তিনি আওয়ামী লীগের নেতাদের মুখেই কলকাতায় শুনে লিখছেন বলে ধারণা করি। সেখানে তিনি বলছেন যে দিল্লিতে অত্যন্ত সুরক্ষিত একটি বাসভবনে শেখ হাসিনা প্রায় গত 1 বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগের সাবেক এমপি, শীর্ষ নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন এবং সেই বাসভবনে বসে মানে ভারত সরকারের সম্পূর্ণ সমর্থনে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের সঙ্গে বাংলাদেশ থেকে শুরু করে সারা পৃথিবীতে যোগাযোগ রাখছেন। সারা দিনের বেশিরভাগটা সময় ঘন্টার পর ঘন্টা ধরে তিনি নানা বৈঠকে অথবা নানা টেলিফোন কলে নেতা কর্মীদের সঙ্গে সংযুক্ত থাকছেন। সাদ্দাম হোসেন, যিনি কিনা ছাত্রলীগের সভাপতি, গার্ডিয়ান মনে করাচ্ছে যে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হয়েছে, সেই ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন দিল্লিতে গিয়ে শেখ হাসিনার সাক্ষাৎ পেয়েছিলেন এমন কথা উল্লেখ করে গার্ডিয়ান বলছে যে সাদ্দাম হোসেন গার্ডিয়ানকে জানিয়েছেন যে তাদের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে থাকা তাদের কর্মী, নেতা, তৃণমূল নেতৃত্ব এমনকি বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ গড়ে তুলেছেন। সাদ্দাম হোসেন গার্ডিয়ানকে বলেছেন তিনি